বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছো। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। অভ্যর্থনে আজকে আছি আমি মোহাম্মদ আব্দুর রৌফ, প্রভাষক অর্থনীতি বিভাগ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কলেজ, কাকিনা কালীগঞ্জ লালমনিরহাট। আজকের বিষয়ের শিরোনাম মুদ্রাস্ফীতি, মুদ্রার সংকোচন, স্ট্যাগফ্লেশন ও ফিলিপ রেখা। বিষয় মৌলিক সামষ্টিক অর্থনীতি, প্রথম বর্ষ। প্রথমে আসি আমরা যে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি কি। তো মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি বলতে বোঝায় যে সাধারণত অর্থনীতিতে দাম স্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রবণতা, অর্থাৎ অর্থের মূল্য কমে যাওয়া, অর্থের ক্রয় ক্ষমতা কমে যাওয়া এবং দাম স্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ার যে প্রবণতা, সেটাই হচ্ছে মুদ্রাস্ফীতি। তাহলে আমরা বলতে পারি যে কোনো দেশে অর্থনীতিতে সময়ের ব্যবধানে পণ্য সামগ্রী ও সেবার দাম স্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রবণতাকে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি বলে। অন্যভাবে বলা যায় যে মুদ্রাস্ফীতি ও মূল্যস্ফীতি এমন একটি পরিবেশ যখন পণ্য সামগ্রী ও সেবার দাম স্তর বছরের পর বছর ধরে বৃদ্ধি পেতে থাকে। উদাহরণস্বরূপ কোনো দেশে 2008, 2009, 2010 অর্থবছরে দাম স্তর 5%, 8% ও 10% হারে বাড়তে থাকলে সে দেশে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি পরিস্থিতি বিরাজ করছে বলে ধরে নেওয়া হয়। মূলত সামগ্রিক যোগানের চেয়ে সামগ্রিক চাহিদা বেশি হলে এবং ভিত্তি বছরের দাম স্তর বাড়তে থাকলে ক্রমাগত বাড়তে থাকলে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি প্রবণতা দেখা দেয়। তবে বা কয়েকটি পণ্যের দাম হঠাৎ করে বাড়লেই তাকে মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি আমরা বলতে পারি না, বরং সার্বিকভাবে সকল পণ্য ও সেবার দাম বা দাম স্তর উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকলেই কেবল তাকে মুদ্রাস্ফীতি বলে আখ্যায়িত করা যায়। উল্লেখ্য, ইংরেজি ইনফ্লেশন শব্দের বাংলা প্রতিশব্দ হিসেবে প্রায়শই মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি ধারণাটি এসেছে। তবে মুদ্রাস্ফীতি পদবাচ্যটি বহুল ব্যবহৃত ও বহুল পরিচিত হয়ে আসছে। এখানে আরো একটি বিষয় মনে রাখা দরকার, তা হলো এই যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে এক বা একাধিক কারণে বা উপায়ে অর্থনীতিতে মুদ্রা সরবরাহ বাড়লে পণ্য ও সেবার দাম বাড়ে। যেমন কেন্দ্রীয় ব্যাংক নতুন অতিরিক্ত মুদ্রা ছাপিয়ে অর্থনীতিতে ছাড়তে পারে। আবার ব্যাংকগুলো সহজ ঋণ সরবরাহ নীতি গ্রহণ করতে পারে, বৈদেশিক সাহায্য অনুদানের প্রবাহ বাড়তে পারে ইত্যাদি কারণে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি ঘটতে পারে। এর ফলে পণ্য ও সেবার উৎপাদন সমান তালে না বাড়লে দাম স্তর ক্রমাগত বৃদ্ধি পায়। এজন্য দাম বৃদ্ধির প্রবণতাকে মুদ্রাস্ফীতি বলে আখ্যায়িত করা হয়। কিন্তু সরবরাহ ঠিক থাকলেও দাম স্তর বাড়ে। পণ্য ও সেবার চাহিদা বৃদ্ধি, খরচ বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি ইত্যাদি অন্যান্য কারণে দাম বৃদ্ধি পেতে পারে। এই কারণে অনেকেই মুদ্রাস্ফীতি শব্দটি পদবাচ্য ব্যবহার করে থাকেন। অবশ্য দাম বৃদ্ধির প্রবণতা সাধারণভাবে মুদ্রাস্ফীতি নামেই অভিহিত হয়ে থাকে। পরিশেষে আমরা বলতে পারি যে মুদ্রাস্ফীতি হলো অর্থের মূল্য কমে যাওয়া এবং দাম স্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়াটাই হলো মুদ্রাস্ফীতি। এখন আমরা জানবো যে মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্য। তো উপরের সংজ্ঞা থেকে আমরা মুদ্রাস্ফীতির অনেক মুদ্রাস্ফীতির সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছি। তো ওখান থেকেও অনেক বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি। তবে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতির কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আমরা এখানে উল্লেখ করা হলো। 1. দাম স্তর ক্রমাগত বাড়তে থাকে। 2. অর্থের ক্রয় ক্ষমতা কমতে থাকে। 3. বিনিময়ের মাধ্যম বা সঞ্চয়ের বাহন হিসেবে অর্থের গুরুত্ব হ্রাস পায়। 4. সামগ্রিক যোগানের চেয়ে সামগ্রিক চাহিদা বেশি হয় বা যোগানের চেয়ে চাহিদা অধিক হারে বাড়তে থাকে। 5. বিনিয়োগ
কর্মসংস্থান ও উৎপাদন বাড়তে থাকে। 6 বেকারত্ব কমে ও প্রবৃদ্ধির হার বাড়ে। তাহলে উল্লেখিত বৈশিষ্ট্যসমূহের আলোকে একটি দেশের মুদ্রাস্ফীতি পরিস্থিতি বিরাজ করে। এরপরে আসি আমরা যে মুদ্রাস্ফীতির হার কিভাবে নির্ণয় করব। তো প্রথমে আসি যে মুদ্রাস্ফীতির হারটা কি। তো মুদ্রাস্ফীতি ধারণাটি শতকরা হারে প্রকাশ করা হয়। তো কোনো নির্দিষ্ট সময়ে অতীতের অন্য কোনো সময়ের ভিত্তিতে নির্ণীত দাম সূচককে শতকরা প্রকাশ করলে তাকে মুদ্রাস্ফীতির হার বলে। সহজ অর্থে অতীতের কোনো ভিত্তি বছরের তুলনায় বর্তমান বছরের দাম সূচকের শতাংশিক পরিবর্তনকে মুদ্রাস্ফীতির শতকরা হার বলে। মুদ্রাস্ফীতির শতকরা হার নির্ণয়ের জন্য নির্ণীত সূত্র প্রয়োগ করা যেতে পারে। যেমন সেটি হলো মুদ্রাস্ফীতির হার ইকুয়াল বর্তমান বছরের দাম সূচক মাইনাস পূর্বের বছরের দাম সূচক ভাগ পূর্বের বছরের দাম সূচক গুণন 100। এটাকে আমরা প্রতীকের সাহায্যে এভাবে প্রকাশ করতে পারি যে মুদ্রাস্ফীতির হার ইকুয়াল P1 মাইনাস P0 ডিভাইড বাই P0 গুণন 100। এখানে P1 হলো বর্তমান বছরের দাম সূচক, P0 হলো ভিত্তি বছর বা পূর্বের বছরের দাম সূচক। তো আমরা একটা উদাহরণ দিতে পারি যে বাংলাদেশে 2009 এবং 10 সালে দাম স্তর যথাক্রমে 120 ও 150 হলে এক্ষেত্রে মুদ্রাস্ফীতির হার হবে P1 মাইনাস P0 বাই P0 গুণ হচ্ছে 100। এখানে দেখো যে P1 অর্থাৎ বর্তমান বছরের দাম সূচক দেওয়া আছে 125। P0 এর মান হলো ভিত্তি বছরের দাম সূচক অর্থাৎ 2009 সালের দাম সূচক হলো 120। এখানে P0 এর মান হলো কত 120। তাহলে আমরা এটাকে এইভাবে নির্ণয় করতে পারি যে 125 মাইনাস 120 ডিভাইড বাই 120 গুণন 100 ইকুয়াল 500 ডিভাইড বাই 120। এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে হবে 4.5%। এরপরে আসি আমরা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং খরচ বৃদ্ধিজনিত বা যোগান বৃদ্ধি হ্রাসজনিত মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য। তো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এই দুটো হচ্ছে মুদ্রাস্ফীতির দুটো প্রকারভেদ। আমরা এর পরের ক্লাসে ইনশাআল্লাহ আল্লাহ পাক বাঁচায় রাখলে সুস্থ রাখলে অবশ্যই এগুলো নিয়ে আলোচনা করব, প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা যোগান হ্রাস বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য আলোচনা করব। তো প্রথমে সংজ্ঞাগত পার্থক্যে আসি যে এক হলো চাহিদা বৃদ্ধির কারণে দাম স্তর বৃদ্ধির যে প্রবণতা তাকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। পক্ষান্তরে উৎপাদন খরচ বৃদ্ধির কারণে সৃষ্ট মুদ্রাস্ফীতিকে খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। অর্থাৎ উৎপাদন খরচ বৃদ্ধির কারণে সৃষ্ট মুদ্রাস্ফীতিকে আমরা খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলি। তার মানে বোঝা যাচ্ছে একটি হচ্ছে চাহিদা বৃদ্ধির কারণে আর একটি হচ্ছে খরচ বৃদ্ধির কারণে সৃষ্টি হয়। তো দুই হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির বেলায় এডি অর্থাৎ এডি হলো আমরা পূর্বের ক্লাসে আলোচনা করছি যে এডিটা হলো সামগ্রিক চাহিদা রেখা। তো এই রেখাটা ডানে স্থান পরিবর্তন করে। 3 চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির বেলায় দাম স্তর এবং উৎপাদন একই সাথে বাড়ে। পক্ষান্তরে খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির বেলায় দাম স্তর বাড়ে কিন্তু উৎপাদন কমে। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি অর্থনীতিতে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে সমৃদ্ধি ডেকে আনে। পক্ষান্তরে খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির বেলায় উৎপাদন হ্রাস করে এবং অর্থনীতির মন্দা ও বেকারত্ব সৃষ্টি করে। 5 সরকারের ব্যয় বৃদ্ধি ও কর হার হ্রাস অর্থনীতিতে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ডেকে আনে। পক্ষান্তরে সরকারের ভর্তুকি হ্রাস উপকরণের ক্ষেত্রে এটা এবং বিক্রয় কর এবং মুনাফা কর বৃদ্ধির ফলে অর্থনীতির ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দেয়। 6 চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি অর্থনীতিতে মুনাফার প্রত্যাশা বাড়ায়।
উৎপাদনকারী ও বিনিয়োগকারীগণ আর্থিক বিনিয়োগে উৎসাহিত হন এবং এক্ষেত্রে কি হয়, কর্মসংস্থান কমে এবং উৎপাদন হ্রাস পায়। ৭, দেশের বাইরের ঘটনা প্রবাহ যেমন বহির্বিশ্বে উপকরণের দাম বৃদ্ধি, অর্থাৎ যেমন তেলের দাম বৃদ্ধি, তারপর মুদ্রাস্ফীতির এসব কারণে উপকরণ ও যন্ত্রপাতির আমদানি ব্যয় বাড়ে এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এরূপ বাহ্যিক বিষয় দ্বারা প্রভাবিত হয় না। তবে বিদেশে কর্মরত শ্রমিক ও জনশক্তির পরিবারের বাড়তি আয় তথা বিদেশি অর্থ আসে এবং চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দেয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এর পূর্বের ক্লাসগুলো ভালো মতোই দেখছো এবং সেখান থেকে উপকৃত হয়েছো। তো আজকের ক্লাসটা অবশ্যই গুরুত্ব সহকারে খুব ভালো করে দেখবা এবং সেভাবে অনুসরণ করবা, ইনশাআল্লাহ তোমরা উপকৃত হবা। তো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব মুদ্রা সংকোচন এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়, তারপর হচ্ছে যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি চিত্রের সাহায্যে আমরা দেখব। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, জনসমাগম এড়িয়ে চলবে। আল্লাহ হাফেজ।